জেএন রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। ওরা উত্তর দেওয়ার সময় এসেছে, এটা মুখে নয়, কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে 150 টাকা পেঁয়াজ, 120 টাকা আলু, এটা যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার পেট্রোল, 1 কেজি আটার দাম 400 টাকা, পাকিস্তানের মতো অবস্থা হয়। বড় বড় কথা, ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে 80 ভাগ জায়গায় এক্ষুনি অন্ধকার হবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। দেখুন, পাল্টা দেওয়া রাজনীতি একটা ইন্টারনাল পলিটিক্সের গুরুত্বপূর্ণ পার্ট হতে পারে, কিন্তু আন্তর্জাতিক স্তরে যদি আপনি রাজনীতি করেন তাহলে পাল্টা দেওয়ার বদলে ডিপ্লোম্যাসির উপরে কিন্তু আপনাকে ভরসা রাখতে হবে। কালকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ফের একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে ভারতকে নিয়ে কিছু কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবে এই ভারতের বিভিন্ন কর্মকাণ্ডে বিরোধিতা সেখানে করা হয়েছে। ভারতবর্ষ পাল্টা একটা বিবৃতি দুদিন আগে দিয়েছিলেন এই হিন্দুদের উপর আক্রমণ নিয়ে। অর্থাৎ এই যে রাজনীতি যেটা বাংলাদেশ করতে চাইছে, সেই রাজনীতিটা আলটিমেটলি হলো মধ্যপ্রাচ্যের বা মধ্যযুগীয় বর্বরতার একটা রাজনীতি। যে ইস্যুগুলো অ্যারাইজ হচ্ছে সেই ইস্যুগুলোকে নিয়ে তারা কোনো বিবৃতি দিচ্ছে না, উল্টে তারা ভারত বিরোধিতায় এমনই মগ্ন যে সমস্ত ইস্যুতে ভারতকে কার্যত বিবৃতির মাধ্যমে নাজেহাল করার চেষ্টা করছে। যদিও ভারত যেভাবে প্রভাব বিস্তার করেছে বিশ্ব মানচিত্রে, সেখানে বাংলাদেশের এই ধরনের বিবৃতি কার্যত যে ভারতবর্ষ পাত্তা দেবে না, সেই আভাসও কিন্তু পাওয়া গেছে। কালকে পররাষ্ট্র মন্ত্রণালয়, যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখান থেকে একটি বিবৃতি দিয়ে কি বলা হয়েছে ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সামনে একটি সংগঠন মিছিল করে জাতীয় পতাকার অবমাননা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় প্রতিবাদ জানায়। পাশাপাশি বলা হয়েছে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি। পাশাপাশি এই যে পুরো ঘটনা, এই ঘটনা নিয়ে তারা বলেছেন বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে গতকাল বিকেলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি হিন্দু সংগঠন সহিংস বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীদের বড় একটি দল পুলিশ ব্যারিকেড ভেঙে ডেপুটি হাই কমিশনারের সীমানায় প্রবেশ করলে বিক্ষোভ সহিংস রূপ নেয়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করে এবং প্রধান উপদেষ্টার কুতুপুত্তলিকা দাহ করা হয়। এবার এখানেই প্রশ্ন উঠেছে অনেক। বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হয়েছে এরকম দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের সামনে করা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন এই প্রশ্নের ভিতরে যে প্রশ্নটা লুকিয়ে আছে তা হলো কেন ভারতবর্ষের এই ধরনের সংগঠন বাংলাদেশের জাতীয় পতাকা পোড়াতে গেল। শেষ 100 দিনে তো ভারতবর্ষ কোনোভাবেই বাংলাদেশ বিরোধী কোনো কথাবার্তা বলেনি। হঠাৎ করে কেন ভারতবর্ষ বাংলাদেশকে নিয়ে এত অ্যাগ্রেসিভ হয়ে গেল, সেই আলোচনা বা সেই আত্মসমালোচনা কিন্তু বাংলাদেশের এই সরকার করলেন না। আমি শুভ্রাংশু ভক্ত, জেএন রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। প্রসঙ্গত, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের বাইরে ভারতের একটি পতাকাকে কার্যত মাটিতে ফেলে তার উপর থেকে ছাত্রছাত্রীরা যে যাচ্ছেন সেই ছবি এবং ভিডিও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এবার বাংলাদেশ কি আশা করে? বাংলাদেশ আশা করে ভারতের একটা পতাকা, যেই পতাকার ইতিহাস, গৌরব এবং সর্বোপরি একটা আন্তর্জাতিক রাষ্ট্রের পতাকা, সেটা আপনারা সম্মান করতে নাই পারেন, কিন্তু সেটাকে পায়ের তলায় মারাবেন এবং সে ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করবেন। তা সত্ত্বেও ভারতবর্ষ কেন, বিশ্বের কোনো দেশ এটাকে মেনে নেবে, সেই ভাবনা চিন্তা কোন বাল্যকিল্যতার স্তর থেকে আসে আমি সত্যিই জানি না। কারণ বাংলাদেশ সরকার যে কাজগুলো করে তার আফটার এফেক্ট যে কি হয় তা তারা নিজেরাই ভাবে না। যতই হোক, দেশটার নাম ভারতবর্ষ এবং এখানে রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে, এখানে একে অপরের সঙ্গে মতানৈক্য থাকতে পারে, কিন্তু দেশের সম্মানের প্রশ্নে এখানে তো সকলে একজোট। তার আফটার এফেক্টস কালকে হয়েছে ভারতীয় হাই কমিশনারের সামনে, যেখানে ভারত কিন্তু কার্যত বুঝিয়ে দিয়েছে যদি তোমরা হাই কমিশনারের অফিস এই বাংলাতে, কলকাতাতে বা ভারতবর্ষে রাখো, তাহলে ভারতবর্ষকে আগে সম্মান করতে হবে।
এই পতাকাকে পায়ের নিচে রেখে কুচলাচ্ছে, এটাকে আমরা মেনে নিতে পারি না। কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি। কেউ তো আমরা বাংলাদেশের এই হাই কমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের, আমাদের কাছে যেমন আবেগের, তো বাংলাদেশের পতাকা বাংলাদেশের কাছে আবেগের, কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়ে করবে এটাও মেনে নিতে পারি না। এটা জানিয়ে এসেছি যে আমাদের প্রতিবেশী দেশ আর আমরা ভাষাগত দিক থেকে আমাদের মিল আছে এবং কালচারালি মিল আছে। আপনাদের কাছে অনুরোধ এটাই, সংখ্যাগুরুদের কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখবো, সংখ্যাগুরুদেরকে দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার। যদি তোমরা ভারতবর্ষকে সম্মান না করো, তাহলে ভারতের সঙ্গে তুমি একাধিক ব্যবসা কেন করছো? তাহলে ভারতের সঙ্গে তুমি একাধিক চুক্তি নবীকরণ কেন করো? কেন বিদ্যুতের জন্য ভারতের কাছে তুমি হাত পাতো? কেন চাল, ডাল, ডিম, দুধ এই সকল নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য তোমরা ভারতের কাছে কার্যত ভিক্ষা চাও? এই প্রশ্নগুলো তো উঠবেই। নয় তোমরা ভারতকে সম্মান করো, নয় ভারতের সমস্ত পণ্যকে কার্যত বয়কট করো। তোমরা বয়কটের সাহসও দেখাতে পারছো না, উল্টে দিনের পর দিন ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছ, ভারতের পতাকাকে অবমাননা করছো। এতদিন অবধি ভারতকে নিয়ে বিভিন্ন উপদেষ্টারা বাংলাদেশ থেকে ভারতের বিপক্ষে কথা বলতেন। তারা সব কিছুর পিছনেই ভারতের ষড়যন্ত্র খুঁজে পেতেন। কেন বাংলাদেশে বন্যা হয়েছে, কেন ডম্বুরবাঁধ খোলা হয়েছে, কেন ফারাক্কা জল চুক্তি করা হয়েছে, কেন বিদ্যুতের ঘাঁটি এইভাবে বসানো হয়েছে, কেন ডিজেল পাইপলাইন চুক্তি ভারতবর্ষ আর প্রসারিত করছে না, সমস্ত ক্ষেত্রে তারা ভারতবর্ষকে প্রশ্ন বানে বিদ্ধ করার চেষ্টা করেছেন। ভারতবর্ষ কিন্তু সে অর্থে কোনো কড়া স্টেটমেন্ট শেষ 100 দিন দেয়নি, এবং এটাই হয়তো ডিপ্লোম্যাসির একটা অন্যতম বড় নিদর্শন, যে যারা তোমার থেকে পিছিয়ে আছে তুমি আন্তর্জাতিক স্তরে তাদেরকে বেশি পাত্তা দিও না। ওরা উত্তর দেওয়ার সময় এসেছে, এটা মুখে নয়, কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে 150 টাকা পেঁয়াজ, 120 টাকা আলু, এটা যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার পেট্রোল আর 400 টাকা কেজি আটা, 400 টাকা 1 কেজি আটার দাম 400 টাকা, পাকিস্তানের মতো অবস্থা হয়। বড় বড় কথা। ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে 80 জায়গা এক্ষুনি অন্ধকার হবে, 80 জায়গা অন্ধকার হয়ে যাবে এক্ষুনি, যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কার উপর দিয়ে গেছে, এক্ষুনি যদি ভারত থেকে বন্ধ হয়। ভারতবর্ষ কাদেরকে রিপ্লাই দিচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন। যদি আমেরিকার প্রশাসন যখন নির্ঝর ইস্যুতে ভারত বিরোধী কথাবার্তা বলেছেন, তখন ভারত সরকার কিন্তু স্টেটমেন্ট জারি করেছেন। যখন ওয়েস্টার্ন পলিটিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট কানাডা ভারতবর্ষকে বিভিন্ন ক্ষেত্রে অপদস্থ করার চেষ্টা করেছে, তখন কিন্তু ভারতবর্ষ কড়া স্টেটমেন্ট জারি করেছে। যখন ইরানের মতো একটি দেশ, যার সঙ্গে ভারত এবং ইরানের সম্পর্ক ভালো হতে শুরু করেছে, ঠিক তখন যখন ওদের ঘামিনীর পক্ষ থেকে স্টেটমেন্ট এসেছিল, তখন ভারতবর্ষ কিন্তু কড়া স্টেটমেন্ট জারি করেছে। কিন্তু বাংলাদেশ ইস্যুতে প্রথম থেকেই ভারতবর্ষ কিন্তু ধীরে চলো নীতিতে বিশ্বাস করেছে। সার্কের মিটিং ভারতবর্ষ কিন্তু কার্যত বাংলাদেশের সঙ্গে করতে রাজি হয়নি। মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন নরেন্দ্র মোদীর একটি সময়, নরেন্দ্র মোদী কিন্তু মোহাম্মদ ইউনূসকে সময় দেয়নি। এই সব মিলিয়ে অন্তর্দলীয় যে সংঘর্ষ বাংলাদেশে কার্যত সরকারকে পতনের দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ফের একবার তারা সেফগার্ড খেলার জন্য ভারত বিরোধিতাকে কার্যত আঁকড়ে ধরতে চাইছেন। ইসকনকে ব্যান তারা করতে পারলেন না। তারা কি করলেন, সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে ভারতের পতাকাকে কার্যত পায়ের তলায় পাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, এবং সে বিষয়ে সরকার আজ অবধি একটা ছোট বিবৃতি অবধি দেয়নি। স্বাধীনতার আগে ভারত বাংলাদেশের একটা ইতিহাস আছে। যে চট্টগ্রাম নিয়ে আজ আন্দোলন করা হয়, সেই চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেন কার্যত ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো বিপ্লবীরা বাংলাদেশ ভারত এক সূত্রে বেঁধে স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে গেছেন দিনের পর দিন। আর সেখানে আজ ভারত বিরোধিতা এবং উগ্রতা ঠিক কোন জায়গায় পৌঁছালে ভারতের পতাকাকে তারা কার্যত পায়ের তলায় অবনমিত করতে পারে, তা ভাবলে সত্যি কষ্ট হয়। তারা কি করলেন জানেন? তারা ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলোকে একই বিন্দুতে বেঁধে ফেললেন। এতদিন বিজেপি হিন্দুদের হয়ে শুধুমাত্র কথা বলছিলেন। বিজেপি যেভাবে অ্যাগ্রেসিভ রাজনীতি করছেন, তা সত্যি বাংলাদেশের কাছে অত্যন্ত বিপজ্জনক, এবং বর্তমান সময় এটাও হয়তো প্রয়োজন। কিন্তু কালকে আইএসএফ বিধায়ক স্টেটমেন্ট দিলেন। আইএসএফের নওশাদ সিদ্দিকী পরিষ্কারভাবে বললেন, ভারতীয় জাতীয় পতাকার অবমাননা আমরা কিছুতেই মানব না। হাই কমিশন যে বাংলাদেশে আছে,
তার মাধ্যমে এখানকার যিনি দায়িত্বশীল আছেন তার মাধ্যমে বাংলাদেশ ইন্টিরিয়াম সরকার তথা ইউনিট সরকার সাহেবের কাছে আমরা আমাদের বার্তা পাঠালাম। বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে, যাতে যুদ্ধ শান্তি ফিরে আসে। ওখানকার সংখ্যালঘু যারা আছেন, সমাজের মানুষ আরো যারা সংখ্যালঘু আছেন, তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে, তাদেরকে ইনশিওর করতে হবে, তাদের পাশে থাকতে হবে সরকার। এই পতাকাকে পায়ের নিচে রেখে কুচিলাচ্ছে, এটাকে আমরা মেনে নিতে পারি না। কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি। কেউ তো আমরা বাংলাদেশের এই হাইকমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। এই ধরনের স্টেটমেন্টগুলো যখন আসতে শুরু করলো, তখন বাংলাদেশ সরকার কার্যত বুঝতে পারলো শেখ হাসিনার পরবর্তী সময় এমন একটা ইস্যু তারা ভারতের হাতে তুলে দিয়েছে, ঠিক সেই ইস্যুকে কেন্দ্র করে ভারতের সমস্ত রাজনৈতিক দলও কিন্তু একজোট হয়ে গেছে, এককাট্টা হয়ে গেছে। কিন্তু দিনের পর দিন যেভাবে ভারতকে এরা অপমান করছে, ভারত সরকার যদি এরপরেও কোনো কঠিন সিদ্ধান্ত না নেয়, তাহলে হয়তো আন্তর্জাতিক স্তরে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেক কঠিন প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে আসবে। কলকাতা বাংলা, সেই বাংলা কালকে হাই কমিশনারের অফিস ঘেরাও করেছে। পাল্টা কালকে বাংলাদেশের যে আইন উপদেষ্টা তিনি একটি কথা বলেছেন। তিনি বলেছেন ভারত নাকি দ্বিচারিতা দেখাচ্ছে, মানে ভারতের নাকি বর্তমানে মুসলমানদের অবস্থা খুব খারাপ, অর্থাৎ ভারত নিজেদের দেশের সংখ্যালঘুদের ভালো করে জায়গা দিতে পারে না, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভাবছে। এই ধরনের স্টেটমেন্ট কালকে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে, অথচ তারা এখনও ভারতীয় পতাকাকে এইভাবে অপমান করার কোনো পাল্টা নিন্দা কিন্তু করেনি। এবার তথ্য কি বলছে জানেন? 1947 সালে ভারতবর্ষে ঠিক যত পরিমাণ সংখ্যালঘুদের বাস ছিল, আজকে কিন্তু ভারতের সংখ্যালঘুদের পরিমাণ অনেক বেশি। তথ্য যদি দেখেন তাহলে আজকে 30 কোটি সংখ্যালঘু ভারতবর্ষে কিন্তু বাস করছেন। এক দুটো বিক্ষিপ্ত ঘটনা হয়তো হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে যদি দেখেন 1947-এ এই 30 কোটি সংখ্যালঘুর প্রায় হাফেরও কম ছিল এই সংখ্যালঘু সংখ্যা সে সময়। আজকে কিন্তু সংখ্যালঘুদের সংখ্যা ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের মানচিত্রে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। যদি ভারত সরকার এই পুরো বিষয়টা মদত না দিত, সংখ্যালঘুরা যদি নিপীড়িত হতেন, তাহলে কি এই সংখ্যাটা বাড়ত? আমি তথ্য নির্ভর কথা বলছি। আমার কথাকে যদি অপোজ করতে চান, আপনারা তথ্য দিয়ে আমার কমেন্টে জানান। গুগলে গিয়ে দেখুন আজকে ভারতের সংখ্যালঘুর সংখ্যা কত, আর 1947 সালে ভারতের সংখ্যালঘুর সংখ্যা কত ছিল। আমি শুধুমাত্র বিজেপি সরকারকে এর কৃতিত্ব দেব না, কারণ 1947 সাল থেকে 2024 অবধি বিভিন্ন সরকার আমাদের দেশের রাজনীতিতে এসেছেন। সংখ্যালঘু ইস্যুতে তারা কোনোভাবেই আগ্রাসী কোনো রকমই মনোভাব কোনো ক্ষেত্রেই দেখাননি। কিন্তু উল্টো সিনারিওটা বাংলাদেশে ভাবুন, 1971 সালে সংখ্যালঘু সংখ্যা কত ছিল এবং আজকে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনীদের সংখ্যা কত। তথ্য দিয়ে আলোচনা করুন, তাহলে দেখতে পাবেন বাংলাদেশের সনাতনী এবং সংখ্যালঘু সংখ্যা হাফেরও কম হয়ে গেছে। এই আইন উপদেষ্টা কি বলতে পারবেন বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলার অবস্থা এরকম কেন? তা তিনি বলতে পারবেন না। তিনি বলতে পারেন ভারতবর্ষ ফ্রিতে টিভি পাঠিয়ে হিন্দি গান শুনিয়ে হিজাব পরা মেয়েদের নাচাচ্ছে। দেশের মেয়েদের সম্পর্কে কতটা খারাপ ধারণা থাকলে সরকারি পদে থাকা মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি এই ধরনের কথা বলতে পারে, আমার ভাবলেই কষ্ট হয়। এই তো বাংলাদেশ, এই মৌলবাদীদের আকড়া আমাদের সোনার বাংলাদেশ। পাশাপাশি কলকাতার হাসপাতালে বাংলাদেশি বয়কট অভিযান কিন্তু শুরু হয়ে গেছে। কালকে একাধিক ডাক্তারবাবু বলেছেন তারা আর চিকিৎসা বাংলাদেশিদের আর কোনো চিকিৎসা পরিষেবা দেবেন না। আরও এক হসপিটাল প্রকাশ্যে বলেছেন তারা বাংলাদেশিদের ভর্তি নেবেন না। এই আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ আর সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ, আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি। নিশ্চয়ই এই পরিষেবাটা মানব জাতির জন্য, কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয়, অনেকটাই অমানবিক। তো তারা যখন যেখানে এই অনৈতিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে তাদেরকে আমাদের এই পরিষেবা দেওয়ার কোনো দরকার নেই, এটা আমাদের মনে হয়েছে। তাই সবাইকেই অনুরোধ যে যারা এই হাসপাতাল পরিষেবায় রয়েছেন তারাও আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন এবং বাংলাদেশি পেশেন্টকে আর ভর্তি করবেন না। এবার উল্টো দিকে ভাবুন, কিছুদিন আগে বাংলাদেশ জুড়ে একটি আন্দোলন হয়েছিল। যারা হাসিনা বিপক্ষে আন্দোলন করেছিলেন তারা উপদেষ্টাদের বিপক্ষে আন্দোলন করে বলেছিলেন আমাদের উন্নততর চিকিৎসার ব্যবস্থা করা হোক, আমাদের ভারতে পাঠানোর ব্যবস্থা করা হোক। আর ঠিক সেখান থেকে ভারতের একাধিক হাসপাতাল কিন্তু পরিষ্কারভাবে প্রেস কনফারেন্স করে স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে তারা চিকিৎসা পরিষেবা আর বাংলাদেশিদের দেবে না। এবং পশ্চিমবঙ্গ কার্যত কালকে উত্তাল হয়ে বলেছে ভারতীয় পতাকার অবমাননার কড়া জবাব দেওয়ার কিন্তু সময় চলে এসছে। আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে,
যিনি বলেছেন আমার দেশ আগে রোজগার পরে, ভারতীয় পতাকা পদদলিত হয়েছে, আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না, আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায়ের নাপিতদের কাছে চুল দাড়ি কাটবেন না। অর্থাৎ সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের মানে এই যে সম্পর্ক শেষ 100 দিনে যেরকমভাবে ডিটোরিয়েট করলো, তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের পতনকেই কিন্তু ক্রমশ যেন ধাবিত করছে। পলিটিক্সটা না বুঝে ক্ষমতায় বসলে হয়তো এই হয়। রাজনীতিতে যখন বসবেন ক্ষমতায়, তখন আপনাকে সবাইকে নিয়ে চলতে হবে, এটাই তো রাজনীতি। আর যেভাবে বাংলাদেশিদের ভারতীয় হাসপাতালগুলো বয়কট করতে শুরু করেছে, এইবার চিকিৎসার জন্য বাংলাদেশিরা কোথায় যাবেন, এই প্রশ্ন কিন্তু আমার থাকলো। কমেন্টে জানাবেন ভারতের এই হাসপাতাল এবং চিকিৎসকদের এই সিদ্ধান্ত আপনারা কিভাবে দেখছেন। ধন্যবাদ।